Today we will study about the new lesson, the Mughal Empire, lesson number 5. Pooja, take out the page number 71. 71 page number টা বের করো। আজকে আমরা we will study today the Mughal Empire, lesson number, chapter number 5. See what is written here. With the coming of the Mughals began a new era in the Indian history. যখন মুঘলরা আমাদের ভারতে এসেছিল তখন থেকে একটা নতুন এরা শুরু হয়েছিল। দ্য মুঘল এম্পায়ার ওয়াজ স্ট্যাবলিশড বাই দ্য বাবর ইন 1526। 1526-এ বাবর ভারতে আসে। কিভাবে আসে? তখন বাবর ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করে। পানিপথে প্রথম যুদ্ধ যেটা হয়, পানিপথে দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ হেল্ড বিটুইন ইব্রাহিম লোদি অ্যান্ড বাবর। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে যে প্রথম পানিপথে যখন যুদ্ধ হয় 1526-এ, তখন বাবর তখন ভারতে আসে। আফটার উইচ হিজ ডিসেন্ডেড রুলড ফর মোর দ্যান 3 century. ওকে, Babur came India in 1526 and he died in 1530. Babur was related with the two powerful families. একটা হচ্ছে তাইমুর on his father's side and Genghis Khan, that means Genghis Khan on his mother's side. দুটো ফ্যামিলি থেকে সে বিলং করতো। বাবা ছিল তাইমুর ফ্যামিলির বংশে ছিলেন, আর মা ছিলেন চেঙ্গিস খানের বংশে, এবং দুজনের পরে সেখান থেকে সে বাবর তার জন্ম হয়। ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, possessed by the physical power, Babur could run on a rampant holding 2 men in his arm. He swam across every river. আগের লাইনটা তোমাকে বলি, প্রসেস দ্য ফিজিক্যাল পাওয়ার, তার একটা ফিজিক্যালি খুব পাওয়ারফুল ছিল, বিকজ হি কুড রান অন আ র্যাম্প্যাট হোল্ডিং 2 men in his arm. সে একটা র্যাম্প্যাটে হাঁটতে পারত দুটো মানুষকে একসাথে দুটো হাতের মধ্যে নিয়ে, এতটাই তার মধ্যে শক্তি ছিল। হি সোয়াম অ্যাক্রস এভরি রিভার অ্যান্ড মেট ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে সে এমন প্রায় সব নদীতে সে সাঁতার কেটেছে। In a heat of enthusiasm, he even crosses the Ganga in 33 strokes. 33 strokes-এ, স্ট্রোকস মানে কি, সাঁতার যখন কাটা কি হয়, আমরা হাতগুলোকে সামনে পিছন করি না, ইয়েস, এরকম 33 স্ট্রোকে সে পুরো রিভারটাই এক পার থেকে আরেক পার শেষ করে। নাও সি দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। একদম স্টার্টিংয়ে যখন আমি বলেছিলাম যে ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ওয়াজ হেল্ড বিটুইন ইব্রাহিম লোদি অ্যান্ড বাবর। কত সালে হয়েছিল? 1526-এ হয়েছিল, তাই না? ইয়েস, ইব্রাহিম লোদি, দ্য রুলার অফ দিল্লি, met Babur with a huge but unorganized army at Panipat on 21st April 1526. কি বলেছে দেখো, বাবরের সাথে যুদ্ধ করতে গিয়ে করার জন্যে ইব্রাহিম লোদি একটা বিরাট বড় হিউজ আর্মি নিয়ে যায়, কিন্তু সেটা আনঅর্গানাইজড, ভালো করে গোছানো নয়। আর্মি আছে কিন্তু গোছানো আর্মি নয়। বাবর আর্মি দো স্মল, কিন্তু বাবরের আর্মি খুবই ছোট, কিন্তু ওয়েল ট্রেন, খুব ভালোভাবে ট্রেন এবং গোছানো আর্মি ছিল। বাবর ইজিলি ডিফেটেড ইব্রাহিম লোদি, খুব সহজভাবে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল। কে? বাবর হারিয়ে দিল। হিজ ভিক্টরি ওয়াজ ইনডিড আ সাকসেস টু হিজ এবল লিডারশিপ অ্যান্ড সুপেরিয়ার ওয়েপন দ্যাট হি হ্যাড অ্যাকোয়ায়ার ফ্রম টার্কি। কি বলছে দেখো, হিজ ভিক্টরি, সে কিভাবে জয় করলো, কেন জয় করলো? বিকজ ওয়াজ ইনডিড আ সাকসেস অফ হিজ এবল লিডারশিপ, সে খুব ভালো একটা লিডারশিপ লিডার ছিল খুব ভালো, এবং তার কাছে সুপেরিয়ার ওয়েপন্স ছিল, ভালো ভালো ওয়েপন্স ছিল। ওয়েপন্স মানে কি? অস্ত্রশস্ত্র ছিল, তাই না? ইয়েস, দ্যাট হি হ্যাড অ্যাকোয়ার্ড ফ্রম টার্কি, সে কোথা থেকে নিয়ে এসেছিল? টার্কি থেকে নিয়ে এসেছিল। হিজ আর্টিলারি ওয়াজ দ্য মোস্ট ইউজফুল অ্যান্ড ডিফিটিং ইব্রাহিম লোদি। বাবর ওয়াজ নাও দ্য রুলার অফ দিল্লি, দো নট ইয়েট দ্য কিং অফ ইন্ডিয়া। বলছে ও যে আর্টিলারি, যেমন হচ্ছে তোপ, বন্দুক, এইসবগুলো সে ইউজ করেছিল সেখানে, আর তার জন্যে ইব্রাহিম লোদি হেরে যায়। তারপরে বাবর দিল্লি সিংহাসনে বসে। দো নট ইয়েট দ্য কিং অফ ইন্ডিয়া, কিন্তু তাও ইন্ডিয়ার রাজা নয়, তখন জাস্ট সিংহাসনে বসে, এখনও অনেক জায়গায় জয় করতে তার বাকি ছিল।
Take out a page number 72. Now see, Battle of Khanwa. তারপরে ব্যাটেল অফ খানওয়া, প্রথম তো ব্যাটেল অফ পানিপথ আসে 1526-এ, নেক্সট তারপরে কি হয়, ব্যাটেল অফ খানওয়া। দ্য মোস্ট পাওয়ারফুল রুলার এগেনস্ট হুম বাবর হ্যাড ইয়েট টু ফাইট ওয়াজ রানা সাঙ্গ অফ মেওয়ার, হু হ্যাজ অর্গানাইজড আ হিউজ ফোর্স অফ রাজপুত এগেনস্ট দ্য মুঘল ইনভেডার। কি বলছে, দ্য মোস্ট পাওয়ারফুল রুলার যে ছিলেন কোথাকার, মেওয়ারের যে রাজা ছিলেন রানা সঙ্গ, who had organized a huge force of Rajput, প্রচুর হিউজ ফোর্স অফ রাজপুত সে অর্গানাইজ করেছিল এগেনস্ট দ্য মুঘল ইনভেডার। এখানে এগেনস্ট দ্য মুঘল ইনভেডার কে ছিল, বাবর ছিল। দ্য ভিক্টরি অফ খানওয়া, দ্য ভিলেজ নিয়ার আগ্রা ইন 1526 gave Babur complete control over central India. The Rajput power was seriously weakened. এখানে কি হয়েছে, রানা সঙ্গ যে যুদ্ধ করেছিল তাতে রানা সঙ্গ হেরে যায়, রাজপুতরা হেরে যায় এবং মুঘল যে বাবর ছিল খানওয়ার যুদ্ধটা জিতে যায় ইন 1527-এ, এবং সে একটা বিরাট বড় আর্মির মালিক হয়ে যায়। বাবর কমপ্লিট আ কন্ট্রোল ওভার সেন্ট্রাল ইন্ডিয়া, এবং পুরো সেন্ট্রাল ইন্ডিয়ার কন্ট্রোল তার হাতে চলে আসে। রাজপুত পাওয়ার ওয়াজ সিরিয়াসলি উইকেন্ড, এবং রাজপুতের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। আদার ভিক্টরিজ, অন্য অন্য জায়গায় যেগুলো জিতেছিল, কি কি জিতেছিল, কোন কোন জায়গায় জিতেছিল। বাবর ফার্দার স্ট্রেংথেন হিজ পজিশন বাই কনকারিং গ্বালিয়র, দোলপুর অ্যান্ড সাম আদার প্লেসেস। তাই তো, বাবর তারপরে নিজের ক্ষমতাকে বাড়ানোর জন্য সে আস্তে আস্তে গ্বালিয়র, দোলপুর এবং অন্য অন্য জায়গাও সে জিতে নিল বা জয় করল। ইন 1528 হি ক্যাপচার দ্য ফোর্ট অফ চন্দেরি, which was held by Rajput chief মেদিনী রায়। যে রাজপুত চিফ ছিল মেদিনী রায়, তার যে দুর্গটা মানে সে কিল্লাটা যাকে বলা হয় চন্দেরি কিল্লাটা, সেটাও সে দখল করে নেয়। কবে, 1527-এ। বাবর নেক্সট ডিফিটেড দ্য কম্বাইন্ড ফোর্স অফ আফগান অ্যান্ড দ্য কিং অফ বেঙ্গল অ্যাট ঘরঘরা ইন 1529. His empire now extended from Afghan to Bihar in the east. He died in 1530. He died in 1530. 1530 সে মারা যায়। Babur thus laid the foundation of a mighty empire which was further strengthened and consolidated by his grandson Akbar the Great. কি বলছে দেখো, বাবর thus laid a foundation of mighty empire, একটা মাইটি এম্পায়ার মানে বিরাট বড় একটা মাইটি মানে খুব ক্ষমতাশালী এম্পায়ার সে নিজের দখলে আনলো বা তৈরি করলো, which was further strengthened and consolidated by the grandson আকবর। পরবর্তীকালে ওর যে গ্র্যান্ডসন ছিল আকবর, সে তাকে আরো ভালো বড় তৈরি করলো। বাবর রোট হিজ অটোবায়োগ্রাফি, নাম কি, তুজুকি বাবরি, and kept a diary. From this we learn that he was a man of outstanding ability, valor and artistic temperament. মানে এই যে তুজুকি বাবরি যে বইটা অটোবায়োগ্রাফি সে লিখেছিল, এটা পড়ে এটা বোঝা যায় যে বাবর একটা আউটস্ট্যান্ডিং অ্যাবিলিটি মানে খুব ক্ষমতাশালী লোক ছিলেন এবং সব দিক থেকে সে পারদর্শী ছিলেন। ওকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো কি বলেছে এখানে, একটা ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে এখানে কি, হুমায়ুন ওয়ান্স ফেল ইল অ্যাট হিজ জাগির ইন সাম্বল। এক সময় হুমায়ুন কি হয়, অসুস্থ হয়ে যায়। হুমায়ুন কে ছিল, বাবরের ছেলের নাম কি ছিল, হুমায়ুন, এবং সে অসুস্থ হয়ে যায়। অল পসিবল মেডিকেল এইড ওয়াজ গিভেন বাট হি শোড নো সাইন অফ ইমপ্রুভমেন্ট। সব রকমের চিকিৎসা করা হয়েছিল, কিন্তু ওই সময় তার কোনো ভালো কিছু হচ্ছিল না বা সে সুস্থ হতে পারছিল না। বাবর কনসাল্টেড দ্য ওয়েল নোন সেন্ট আবু বাকা। বাবর তখন সেন্ট, একজন ধর্মীয় গুরু বলা হয়, তার সাথে কনসাল্ট করে, তার সাথে জিজ্ঞাসা করে, তার নাম কি ছিল, আবু বাকা, হু অ্যাডভাইজ হুমায়ুন টু সিক রেমেডি ফ্রম গড অ্যান্ড গিভ অ্যাওয়ে ইন চ্যারিটি অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং। এবং সে অ্যাডভাইস করলো
তাকে অ্যাডভাইস দিল, উপদেশ দিল যে বা কোনো কিছু একটা কথা বলল যে হুমায়ুন যেটাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে ভগবানের নামে দিয়ে দাও, দেখবে সে সুস্থ হয়ে যাবে। Babur immediately said, I am the most valuable thing that Humayun possessed and I shall make myself a sacrifice for him. তখন বাবর বলল সঙ্গে সঙ্গে, হুমায়ুনের জন্যে আমি হচ্ছে সব থেকে বেশি মূল্যবান, তো আমি আমাকে স্যাক্রিফাইস করে আমার ছেলেকে বাঁচাবো। মাই গড দ্য ক্রিয়েটার অ্যাকসেপ্ট ইট। হে প্রভু, সেই যে ক্রিয়েটার তার কথাটা শুনে নিল। আফটার সেইং দিস he walked 3 times around the bed of Humayun and said that he had taken his illness upon him. এবং সে 3 বার তার খাটে চারিদিকে ঘুরতে লাগলো এবং বলতে লাগলো যে ওর অসুখটা আমাকে দিয়ে দাও আর ওকে সুস্থ করে দাও। It is said that a little after this dramatic incident, Babur was taken ill and Humayun began to get well. এই যে ঘটনাটা পরবর্তীকালে এটা শোনা গেছিল যে বাবর এই কথাটা বলার পরে বাবর অসুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে হুমায়ুন সুস্থ হতে লাগে। নাও সি, হুমায়ুন কত সাল থেকে আসে সিংহাসনে? 1530 থেকে 1556 অবধি থাকে। কেন 1530-তে বাবর মারা যায়, তারপরে হুমায়ুন সিংহাসনে বসে। Following were the difficulties of the Humayun which ultimately caused his failure. এবার বাবর মারা যাওয়ার পরে বাবর তো খুব শক্তিশালী ছিলেন এবং সব দিক থেকে সে এক্সপার্ট ছিলেন, হুমায়ুন তো তত বেশি ভালো ছিল না। এবার তখন থেকে হুমায়ুনের রাজত্বেতে একটু সমস্যা দেখা যায়। হুমায়ুন ascended the throne in 1530. He was surrounded by difficulties on all sides. যখন সে সিংহাসনে বসে সারাউন্ডেড ডিফিকাল্টিসের যখন মুখোমুখি হয়, তো চারিদিক থেকে তার কাছে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। সে সমস্যাগুলো কি ছিল? হিজ ডিফিকাল্টিস কি ছিল? নাম্বার 1, আফগান হ্যাড নট বিন ফুলি সাবডিউড আন্ডার শের শাহ, যাকে বলা হয় শের শাহ সুরি, শের খান, তাই তো? শের শাহ সুরিকে শের খান বলা হয়। ওকে, দে ওয়্যার প্ল্যানিং টু ডিরাইভ দ্য মুঘল আউট অফ ইন্ডিয়া। এই যে আফগান যে লিডার ছিলেন শের শাহ খান, যেটা বলা হয় শের খান, যার নাম হচ্ছে শের শাহ সুরি, সে প্ল্যানিং করছিল যে কিভাবে মুঘলদেরকে ইন্ডিয়া থেকে তাড়ানো যায়। বাহাদুর শাহ, দ্য রুলার অফ গুজরাট, ওয়াজ অলসো চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ বাবর। এমনকি বাহাদুর শাহ যে ছিলেন, যে রুলার অফ গুজরাটের যে রাজা ছিলেন, ওয়াজ অলসো চ্যালেঞ্জিং দ্য অথরিটি অফ বাবর। এমনকি সেও পর্যন্ত বাবরের যে অথরিটির উপরে চ্যালেঞ্জ করছিল, কেন কি বাবর তো মারা গেছে। এবার সেই ক্ষমতাটা হুমায়ুন অত ভালো ক্ষমতাশালী নয়, তো সে কি করছিল, সেও তার এগেনস্টে চলে যায়। কার এগেনস্টে চলে যায়? মুঘল সাম্রাজ্যের এগেনস্টে চলে যায়। The masses considered the Mughal not only the foreigners but also ferocious person who had caused untold suffering to the people. বলছে the masses considered the Mughal not only foreigners, মানে সব লোকেরা শুধু মুঘলকে ফরেনার হিসাবে চিহ্নিত করেনি, বাট অলসো ফেরিশিয়াস পার্সন, এবং খুব ফেরিশিয়াস পার্সন হিসাবেও তাকে চিহ্নিত করেছে সবার কাছে। হু হ্যাড কজড আনটোল্ড সাফারিং টু দ্য পিপল, এবং এটাও বুঝিয়েছে যে সে কতটাই মানুষদেরকে উপরে অত্যাচার করেছে। হুমায়ুনস ব্রাদার্স ওয়্যার অ্যাম্বিশিয়াস অ্যান্ড রিবেলিয়াস। তারা অ্যাম্বিশিয়াস ছিল এবং রিবেলিয়াস ছিল, তার এগেনস্টে যাওয়ার ছিল। অলদো হুমায়ুন ট্রিটেড দেম জেনারাসলি অ্যান্ড গেভ দেম আ লার্জ এরিয়া টু রুল। তারপরেও তার ভাইদেরকে একটা বিরাট বড় সাম্রাজ্য এবং বিরাট বড় এরিয়া তাদেরকে শাসন করার জন্য দিয়ে দিল। দে ওয়্যার অলওয়েজ প্লটিং এগেনস্ট হিম। তারা সবসময় তার এগেনস্টে ষড়যন্ত্র করা শুরু করত। On the top of it, Humayun had a certain personal weakness which made the situation more complicated. এর পরেও হুমায়ুনের কিছু কিছু দুর্বলতা ছিল, তার জন্য তার সাম্রাজ্য আস্তে আস্তে পতনের দিকে চলতে লাগলে। এই কিছু ডিফিকাল্টিস জন্য হুমায়ুন সিংহাসনে বসার পরে শুরু হয়েছিল ওয়ার উইথ বাহাদুর শাহ। এবার বাহাদুর শাহের সাথে একটা যুদ্ধ হয়। কি যুদ্ধ হয়? ইন 1531 বাহাদুর শাহ ওভারর্যান মালওয়া and the next year he turned to Mewar.
সে মালবা চলে যায় এবং পরের বছর সে আবার মেবারে আসে। হুমায়ুন মার্চ এগেনস্ট বাহাদুর শাহ অ্যান্ড ইজিলি ডিফিটেড হিজ ফোর্স, এবং বাহাদুর শাহর সাথে যখন যুদ্ধ হয় সে বাহাদুর শাহর দিকে গিয়ে সে বাহাদুর শাহকে হারিয়ে দেয়। বাহাদুর শাহ ফ্লিড টু আহমেদাবাদ অ্যান্ড ফর্ম দেয়ার টু কাথিয়াওয়াড়, এবং সে কি করে সেখান থেকে পালিয়ে যায়। ফ্লিড মিন্স পালিয়ে যায় কোথায়? টু আহমেদাবাদ, গুজরাট যে আহমেদাবাদ আছে সেখানে সে পালিয়ে যায়। ফ্রম দেয়ার টু কাথিয়াওয়াড়, এবং সেখান থেকে কাথিয়াওয়াড়ে চলে যায়। হুমায়ুন মেড হিজ ব্রাদার আকসারি দ্য গভর্নর অফ গুজরাট। আকসারি ছিল হুমায়ুনের ভাইয়ের নাম, একটা ভাইয়ের নাম ছিল আকসারি, দ্য গভর্নর অফ গুজরাট, অ্যান্ড হিমসেলফ রিটার্ন টু মান্ডু, এবং নিজে তখন মান্ডুতে ফিরে আসে। দিস ভিক্টরি হাউএভার ওয়াজ শর্ট লিভড। এই যে ভিক্টরিটা, এই যে জয় যে জিতে এসেছিল, এটা খুব সামান্য কয়েকটা দিনের জন্য। আকসারি স্পেন্ড হিজ টাইম ইন ফিস্টিং অ্যান্ড ম্যারি মেকিং, এবং আকসারি সেই সময়টা যে রাজত্ব না করে সে কি করত? আনন্দ ফুর্তি করত এবং সময়টা নষ্ট করত। বাহাদুর শাহ ওয়াজ সুন এবল টু রিকভার দ্য টেরিটরি অফ মালওয়া অ্যান্ড গুজরাট। এইভাবে বাহাদুর শাহ আস্তে আস্তে রিকভারি করা শুরু করে দিল কি? মালওয়া এবং গুজরাটকে। কি করে রিকভার করলো? বিকজ আকসারি তো কোনো কাজের ছিল না, সে তো সবসময় মানে আনন্দ ফুর্তিতেই ব্যস্ত ছিল। তো তার আড়ালে সে কি করলো? তার সুযোগ নিয়ে বাহাদুর শাহ আবার মালওয়া এবং গুজরাটকে দখল করে নিল। এবার দেখো ওয়ার উইথ শের শাহ সুরি। এই যে শের শাহ সুরি, এটা আসল নাম, আরেকটা নাম আছে শের খান, আমরা প্রথমে পড়েছিলাম আফগান লিডারের। শের শাহ সুরি was an Afghan who first came into the prominence during the rule of Lodhi ruler. Babur had conferred on him his father Jagir in South Bihar. Sher Shah not only consolidated his power but also declared a war on Bengal. শের শাহ নট অনলি কনসলিডেটেড হিজ পাওয়ার, তার ক্ষমতা শুধু বাড়ায়নি, বাট অলসো ডিক্লেয়ার আ ওয়ার অন বেঙ্গল, তারপরে সে বেঙ্গলের উপরে যুদ্ধের আক্রমণে ডিক্লেয়ার করলো। দ্য রুলার অফ বেঙ্গল ওয়াজ অবলিগড টু মেক আ পিস উইথ হিম বাই পেইং আ হিউজ সাম, এবং বেঙ্গল অফ রুলার মানে রুলারের যে রাজা ছিলেন, বেঙ্গলের যে রাজা ছিলেন, যে মানে ওখানে রাজত্ব করতেন, সে তখন কি যুদ্ধ না করে সে একটা পিস ট্রিটি মানে শান্তি একটা ট্রিটি সাইন করলো, যাতে কি বললো যে প্রার্থনা করলো যে সে বলল যে আমি আপনাকে একটা বিরাট বড় অ্যামাউন্ট অফ টাকা আপনাকে দেবো এবং আপনি যুদ্ধ করবেন না। When the Sher Shah again invaded Bengal in 1537, Humayun realized the gravity of the situation and marched against the Sher Shah. যখন শের শাহ আবার বাংলায় আক্রমণ করে, তারপরে হুমায়ুন কি করে? তা বুঝতে পারে যে ওর কি প্ল্যান আছে এখানে, সেই জন্য ও কি করে? আবার তার সাথে যুদ্ধ করতে যায়। শের শাহ লেফট বেঙ্গল অ্যান্ড মুভড টু সাউথ বিহার। শের শাহ তখন কি করে? বেঙ্গল থেকে চলে গিয়ে কোথায় চলে যায়? সে তখন সাউথ বিহারে চলে যায়। হুমায়ুন ক্যাপচার গৌড় অ্যান্ড টুক স্টেপ টু এস্টাবলিশ আ ল অ্যান্ড অর্ডার ইন বেঙ্গল। ডিউরিং হিজ অ্যাবসেন্স ফ্রম আগ্রা, হুমায়ুনস ইয়াঙ্গার ব্রাদার হিন্ডল, এই যে হিন্ডল হচ্ছে হুমায়ুনের আরেকটা ভাইয়ের নাম, গট হিমসেলফ ক্রাউন্ড অ্যান্ড কামরান সিজড দিল্লি। মানে যখন হুমায়ুন সেখানে ছিল না, তার মানে না থাকার সুযোগ নিয়ে তার যে ইয়াঙ্গার ব্রাদার হিন্ডল গট হিমসেলফ ক্রাউন, সে সেখানে গিয়ে সিংহাসনে বসে পড়ে এবং রাজা ঘোষিত করে নিজেকে। অ্যান্ড কামরান সিজড দিল্লি, এবং কামরান কি করে? দিল্লিটাকে সিজ করে দেয় যাতে হুমায়ুন ফিরে না আসতে পারে। দিস compelled Humayun to start back to Agra, but on his way, Humayun had to face Sher Shah's force to Chausa in June 1539. Humayun's force was completely defeated. হুমায়ুনের যে ফোর্সটা, যে হুমায়ুনের যে পুরো ফোর্স কাকে বলা হয়? যত সৈন্য আছে সবাইকে মিলে বলা হয়। তো কমপ্লিটলি ডিফিটেড, সে হেরে যায়। অলদো হি ম্যানেজ টু এসকেপ, এবং তারপরে যেভাবে হোক না কেন সে পালানোর চেষ্টা করে এবং পালিয়ে যায়।
হুমায়ুন somehow managed to reach আগ্রা, কোনোভাবে হুমায়ুন আগ্রায় পৌঁছয়। দ্য টু আর্মিজ মেট এগেইন ইন 1540, এবং 1540-এ আবার দুটো আর্মি মিট করে অ্যাট আ ব্যাটল অফ কানৌজ। ঠিক আছে, কবে কানৌজের ব্যাটল হয়, কত সালে? 1540-তে। সরি ভুল বললাম, এটা আর্মি যখন আবার মিট করে ইন 1540-তে, কোথায় গিয়ে মিট করে? কানৌজে মিট করে, কানৌজে ব্যাটল নয়, সরি। The Mughal force fought bravely, but to no avail. Humayun was now a prince without a kingdom. হুমায়ুন এখন প্রিন্স ছিল, কিন্তু কোনো রাজত্ব ছিল না তার। For next 15 years till 1555, he led the life of a fugitive, wandering from place to place. ও অ্যাজ আ প্রিন্স হিসাবে ছিল, কিন্তু কখনো তার রাজত্ব ছিল না। তখন সে এক জায়গার থেকে আরেক জায়গায় শুধু পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো বা ঘুরতে লাগলো। আলটিমেটলি দ্য রুলার অফ ইরান প্রুভড হিম আ প্লেস টু স্টে। তারপরে যে ইরানের যে রুলার ছিল, যে ওখানকার যে রাজা ছিল, সে তাকে থাকার জায়গা দেয়। উইথ হিজ হেল্প হুমায়ুন কুড রিক্যাপচার কাবুল অ্যান্ড খান্দার and then Delhi in 1555. But he could not enjoy the throne for long and died the next year in 1556. সে আর সেরকমভাবে সিংহাসনে, হয়তো সে যুদ্ধ করে সিংহাসন আবার দখল করেছিল, কিন্তু সেইভাবে সে সিংহাসনটা ভোগ করতে পারেনি। সে মারা যায় 1556-এ। তারপরে কি হয়? দ্য কজেস অফ হুমায়ুন ফেলিয়ার। কিভাবে হুমায়ুন ফেল করে বা কিভাবে তার ফেলিয়ার আসে? হুমায়ুন ওয়াজ নট এ ভেরি এবল সোলজার অ্যান্ড জেনারেল লাইক হিজ ফাদার। হুমায়ুন তার বাবার মতন এত ভালো সোলজার ছিল না বা কোনো জেনারেল ছিল না। হি ল্যাকড ডিটারমিনেশনস অ্যান্ড উইল। তার মধ্যে যে ডিটারমিনেশন এবং উইল, যে সাহসটা খুবই কম ছিল, তার বাবরের মতন ছিল না। He would leave one plan incomplete without achieving final victory and start a new one. বলছে একটা প্ল্যান যখন সে শুরু করত, সেটা কমপ্লিট না করে আরেকটা প্ল্যানের জন্য সে প্রস্তুত নিত। His brother contributed greatly to his failure, এবং তার ভাইদের জন্যও তার বিরাট বড় হার হয়েছে বা সে হেরে গেছে। His love of opium kept him away from reality, এবং সে যে মদ খেত তার জন্যও সে আসল যে বাস্তব জায়গার থেকে সে অনেকটা সরে থাকতো বা দূরে থাকতো। He would reveal the opium eaters paradise after the some small success, এবং অল্প সাকসেস হওয়ার পরপরই সে মদমাতাল হয়ে পড়ে থাকতো এবং খুব আনন্দ করত। This gave his enemy an opportunity to strike back. In fact, he himself was his worst enemy. মানে কি, সে এতটাই পরিমাণে যখন জিতে এসে যখন নিজের মধ্যে আনন্দের মধ্যে মুগ্ধ থাকতো, তো তারপরে এই সুযোগ নিয়ে তার এনিমিরা এসে আবার তাকে খুব বাজেভাবে তাকে হারিয়ে দিল। ওকে, আজকে এই অবধি থাক। নেক্সটে আমরা শের শাহ সুরি অ্যান্ড দ্য সাকসেসর এখান থেকে শুরু করব, পেজ নাম্বার 74 থেকে। ওকে।